এক মুস্তাফিজ ইস্যুতেই তার সরকারের মনোভাব ইন্ডিয়ার জন্য এরকম হয়ে যায়, এটা তো বিশ্বাস করার কোনো কারণ নেই। মুস্তাফিজ ইস্যুতে মানে সম্পর্ক 1 বছর 1.5 বছর ধরেই খারাপ। এই ধরনের ঘটনা যদি সামনে আরো বেশি হয়, আপনি এই বিস্ফোরণের মাত্রাটা আরো বাড়বে। সাকিবের অ্যাবিলিটি কোথায় আছে, কোথায় কোথায় উনি খেলতে পারেন? আপনি দেখেন ওনার ঘাড়ে কিন্তু বেশ কটা মামলা আছে, যেই মামলার থেকে উনি যদি জামিন না নেন তাহলে উনি উন্মুক্ত হয়ে বাংলাদেশের খেলাটা ওনার জন্য কঠিন। বাংলাদেশ পার্টে কোন যুক্তিতে আমরা বিশ্বকাপটা খেলতে যেতে চাইলাম না? একটা ব্যাপার এখানে আমার মনে হয় মাহাদি, যে বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্নটা ছিল অ্যাবসলিউটলি ভ্যালিড। হ্যাঁ, এটা তো বলাই হয়ে থাকে যে আইসিসি এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না। তারা তো নিশ্চিতভাবে এটা বলবে না যে আমাদের দেশে এখন এখানে উগ্রবাদী একটা সংগঠন মুস্তাফিজকে এখানে দেখতে চায় না, খেলতে চায় না। মুস্তাফিজের ইস্যুতে বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছে পারফেক্ট এবং কারেক্ট একটা স্ট্যান্ড নিয়েছে, কোনো সন্দেহ নেই। এটাতে আমি মনে করি যে কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা প্রশংসনীয় সিদ্ধান্ত। সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিশ্ব ক্রিকেটে এখনও আলোচনায় বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করাটা, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন দুইজন অতিথি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত শামস রয়েছেন আমাদের সাথে, এবং রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট এম কায়সার। রাহাত ভাই, আইসিসির সাথে যে মিটিংটা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেই মিটিংটার কি হয়েছিল সেখানে একটু যদি বলতেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আইসিসির সাথে যে মিটিং হয়েছিল সেটা তো আমি পার্সোনালি ছিলাম না, যেটা আলোচনা হয়েছে আমরা কম বেশি সবাই জানি, যেটাতে যে আমরা আমাদের অবস্থানটা ওইখানে তুলে ধরা হয়েছে আমাদের পক্ষ থেকে, এবং সেই প্রেক্ষিতে আইসিসিতে যে অংশটুকু হয়, আলাপ আলোচনা হয়, ভোটিং হয়, তার প্রেক্ষিতে যে ডিসিশন আসে আলটিমেটলি সেটা আমাদের সবারই জানা। নতুন করে এখানে আমার অ্যাড করার তো কিছু নাই। আচ্ছা কায়সার ভাই, ভোটিংটা আসলে কেন হলো? ভোটিংটা হওয়ার কথা ছিল কিনা? না, সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের সভাপতি প্রস্তুত ছিলেন না। আমরা তার কাছ থেকে যেটা জানতে পেরেছি, কারণটা হলো যে তিনি জানতেন যে তিনি খুব সম্ভবত যে এই পুরো বিষয়টা ভোটিংয়ে যাবে, ভোটাভুটিতে যাবে, এটার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কিন্তু প্রস্তুত ছিল কে? ভারত প্রস্তুত ছিল, এবং আইসিসি যারা কন্ট্রোল করেন তারা প্রস্তুত ছিলেন। কারণ তারা জানতেন যে এটা যদি আনুষ্ঠানিকভাবে একটা সিদ্ধান্তে যদি আপনাকে আসতে হয়, এটা ভোটিংয়ে যদি যায়, তখন এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এই কারণে জাস্ট তারা একটা এক অর্থে বলা যেতে পারে যে যেটাকে বলে যে একটা চালাকি করার বিষয়টা, সেই চালাকি করার বিষয়টাকে তারা সেখানে নিয়ে এসেছে। রাহাত ভাই ব্যাপারে কি বলবেন? আসলে কি আইসিসি সাজানো ছিল নাকি, পুরো জিনিসটা সাজিয়ে ফেলেছিল নাকি, এরকম আগে থেকে তারা নির্ধারণ করেছিল? এটা তো আন্দাজ করে আসলে মন্তব্য করা ঠিক হবে না। এটা তো এখন ধরেন আমাদের তরফ থেকে যেটা হইলো, আমরা একটা নিরাপত্তা এসিওরেন্সটা চাওয়া হয়েছে। তো ওই এসিওরেন্সটা তো আইসিসির একটা অংশ থেকে যদি আমরা দেখি যে একটা নিশ্চয়তা, ইন্ডিপেন্ডেন্ট একটা রিভিউর মাধ্যমে তাদের একটা এসিওরেন্স ছিল, বাট যে হোস্টিং কান্ট্রি সেইখান থেকে দেখা যায় নাই কোনো অ্যাসিওরেন্স দিতে। সো ওইটা তো একটা, এখন ওইটা তো নিয়ে গেল আমাদের সরকারের সিদ্ধান্তের উপর গেল। এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা হয় সেটার উপরই আমাদের আসলে বিসিবিকে মানতে হবে, যে কোনো ইয়েকেই মানতে হবে। এটা খেলাধুলার ক্ষেত্রে হোক, অন্যান্য সংস্থার কালচারাল যেটাই হোক না কেন। সো গভর্নমেন্ট নিশ্চয় আমাদের থেকে আরও ভালো করে ভিতরের বিষয় বা বিভিন্ন রিস্ক যেগুলো আছে সেইটার অংশগুলো বিবেচনা করেই সরকার নিশ্চয় সিদ্ধান্তটা নিয়েছেন। কায়সার ভাই, ভারতীয় ক্রিকেট বোর্ড আসলে কিভাবে আইসিসিকে নিয়ন্ত্রণ করে, একটু যদি বলতেন, বিষয়টা ব্যাখ্যা করতেন। না, এটা তো বলাই হয়ে থাকে যে আইসিসি এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না। মানে কিভাবে কাজ করে, প্রক্রিয়াটা কিভাবে হয়? আপনি পুরোপুরি ভারতের প্রভাব, তাতে কোনো সন্দেহ নেই। এবং এখানে দেখবেন যে আপনি ডিসিশন মেকিং এ যে মানে টপ মোস্ট 7টা যে ডিসিশন মেকিং এর জায়গা রয়েছে আইসিসিতে, তার সবগুলো কিন্তু আপনি ভারতীয় যারা রয়েছেন তারা এই পদগুলোতে, মানে এই পদগুলোতে রয়েছেন। ডিপার্টমেন্ট হেডগুলো রয়েছেন, মানে মেইন ডিসিশন মেকিং এ যারা থাকেন আর কি। সো এখানে তারা ইন্ডিয়ান, এবং এখানে আপনি দেখবেন যে মানে ইন্ডিয়ান স্বার্থর বাইরে গিয়ে তারা কখনোই কোনো ধরনের কোনো কাজ করবেন না, এটা আমরা নিশ্চিতভাবে জানি আর কি। এবং এই কারণে দেখবেন আপনি যে যখন ভারতের কোনো সমস্যা হয়, তখন সেই সমস্যাটা খুব সহজে তারা কিন্তু সেটা সমাধানটা করে ফেলে। কিন্তু অন্য যাদের সমস্যা হয়, তখন সেই সমস্যাটা
তারা সমাধান করতে খুব একটা আগ্রহী হয় না। এখানে এই বিষয়টা খুবই স্পষ্টত একটা বিষয় হয়ে গেছে এবং এটা খুবই খারাপ একটা বিষয় হয়ে যাচ্ছে। কারণটা হলো যে আপনি একই সংস্থার মধ্যে যখন এক ধরনের একটা ডিসক্রিমিনেশন নিয়ে আসবেন, বৈষম্য আছে সেখানে, নিশ্চিতভাবে বৈষম্য আছে। একটা ডিসক্রিমিনেশন যখন আপনি নিয়ে আসবেন তখন সেটা কখনো এটার প্রতিবাদ হবে এবং এই প্রতিবাদটুকু অনেক সময় বিস্ফোরণের মতো কিন্তু হয়ে দাঁড়ায়। এবং আমি মনে করি যে বাংলাদেশকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু প্রতিবাদ ছিল না, সেটা প্রথম বিস্ফোরণ বলছেন প্রথম আপনি। বিস্ফোরণ এটা ঘটেছে এবং এটা এই ধরনের ঘটনা যদি সামনে আরো বেশি হয়, আপনি এই বিস্ফোরণের মাত্রাটা আরো বাড়বে এবং সেটা আমি মনে করি যে আইসিসিকে পুরোপুরি কিন্তু আপনি আরো দুর্বল করে দিবে এবং আইসিসির মধ্যেও এক ধরনের আপনি যে ঐক্যের বিষয় ছিল সেই ঐক্যের মধ্যে কিন্তু ফাটল ধরবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নেগোসিয়েশন এটা কি যথাযথ ছিল কিনা? না, তারা চেষ্টা করেছে। আমি নিজে বুলবুলের সাথে বেশ কয়েকবার কথা বলেছি। উনি অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে, শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন। বাট প্রবলেমটা হলো যে তারা যখন আমাদের সাথে কথা বলেছে তখন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের সাথে যখন জয়শা কথা বলেছেন তখন কিন্তু প্রতিশ্রুতির বিষয়টা তাদের দিকে সরে গেছে এবং ইটস ভেরি কমন থিং। এটা খুব সহজ একটা বিষয়। কারণটা হলো যে তারা যে ধরনের প্রতিশ্রুতি দিবে বা তারা যে ধরনের আর্থিক নিশ্চয়তা দিবে বা সামনের সময় সুযোগ সুবিধাটা দিবে, এই ধরনের আপনি প্রতিশ্রুতি যখন দিয়েছে তখন আমাদের সাথে তাদের যে কথাবার্তা হয়েছিল সেই কথাবার্তায় তারা আপনার মানে সরে গিয়েছে। ইটস ভেরি কমন থিং। এটা আমি মনে করি না যে এখানে এটা নিয়ে বড় কোনো ডিসকাশনের কোনো বিষয় কিছু রয়েছে। বাট বিষয়টা হলো যে আপনি যখনই কোনো একটা পয়েন্টে এগোতে চাবেন তখন সেখানে কিন্তু আপনাকে অনেকগুলা ক্রাইটেরিয়া সেট করে নিতে হবে বা সিস্টেম সেট করে নিতে হবে যে এরপরে এই লড়াই আমাকে নামতে হবে, এরপরে এই লড়াই করতে হবে, কি কি করতে হবে, এরকম ভাবে নামতে হবে। কিন্তু আপনি যদি শুরু থেকেই একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যান তখন দেখবেন যে সেখানে আর আলোচনার ক্ষেত্রটুকু থাকে না। সো আমি মনে করি যে বাংলাদেশ এই পুরো বিষয়টায় মুস্তাফিজের ইস্যুতে বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছে পারফেক্ট এবং কারেক্ট একটা স্ট্যান্ড নিয়েছে, কোনো সন্দেহ নেই। এটাতে আমি মনে করি যে কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা প্রশংসনীয় সিদ্ধান্ত, এখানে থেকে সরে আসার কোনো বিষয়টা নেই। কিন্তু বিশ্বকাপ খেলার যে বিষয়টা যেটা ছিল, সেটার যে বিকল্প যে বিষয়গুলো ছিল, সেই বিকল্প বিষয়গুলো পুরো আইসিসিকে এবং অন্যান্য ক্রিকেট বোর্ডকে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আরও আগে থেকে যদি বা আরও সুন্দর করে যদি বুঝাতে পারতো বা তাদেরকে যদি মানে সেই জিনিসটা পুরো গ্র্যাব করতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ এই সমস্যার সমাধান করতে পারতো, সিনারিওটা ভিন্ন হতো এবং বাংলাদেশ হয়তো বিশ্বকাপ খেলতে পারতো। কিন্তু প্রবলেমটা হলো যে ভারত কখনোই চায়নি যে বাংলাদেশের এই সমস্যার সমাধানটুকু হোক, অথচ এই সমস্যাটা তৈরি করেছিল কিন্তু ভারত নিজেই। মানে ভারতই চায়নি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এমন কিছু। ইটস ভেরি ইজি। কারণটা হলো যে ভারত চায়নি বলেই কিন্তু বাংলাদেশ এই পর্যায়ে এই পর্যন্ত আসতে হয়েছে। এখানে দেখুন বারবার বলা হচ্ছিল কি যে আমরা যদি অন্য দলকে বাংলাদেশের গ্রুপে নিয়ে আসি বা বাংলাদেশ যদি আপনি সোয়াপ করার বিষয়টা থাকে অথবা অন্য কোনো দল যদি এখানে আসে, হ্যাঁ, তাহলে অনেক ধরনের সমস্যা হবে। কি সমস্যা হবে? আপনার হোটেলের সমস্যা হবে, প্লেয়ারদের ফ্যানরা যারা টিকিট করে ফেলেছেন তাদের সমস্যা হবে, হোটেল অ্যাকোমোডেশন করে ফেলেছেন, ফ্লাইট শিডিউল করে ফেলেছেন, এগুলো হলো সব ফালতু কথা। আপনি এগুলা এক সপ্তাহের মধ্যে সমাধান করতে পারবেন। কই বাংলাদেশ এখন খেলছে না, তার জায়গায় যে স্কটল্যান্ড খেলছে, তারা তো ফ্লাইট শিডিউল চেঞ্জ করতে হয়েছে না, আপনার তো হোটেল অ্যাকোমোডেশন চেঞ্জ করতে হয়েছে, আপনার তো সব কিছু চেঞ্জ করতে হয়েছে, টিকিটিং পর্যন্ত চেঞ্জ করতে হচ্ছে আপনাকে। তাহলে এই সমস্যার সমাধান এখন কিভাবে হচ্ছে? সো বিষয়টা হলো আপনি যদি সমস্যার সমাধান করতে চান ভেরি ইজি, আর যদি আপনি প্রথম থেকে একদম মানে ডিটারমাইন্ড হয়ে বসেন যে না আমি এই সমস্যার সমাধান করব না, আমি আমার মতো করে থাকবো, তাহলে এটা কোনোদিনই সমস্যার সমাধানটা হবে না। আমার টুলসগুলোকে কাজে লাগিয়ে এটা আমি করব, এবং হয়েছে তাই। ভারত এই সমস্যার সমাধান হোক, আমি যা শেষ করি, ভারত এই সমস্যার সমাধান হোক এটা চাইনি কখনো বলেই কিন্তু সমস্যার সমাধানটা হয়নি। ভারত যদি চাইতো যে সমস্যাটা তারা তৈরি করেছে এবং বাংলাদেশ যে পথ দেখিয়ে দিয়েছে সেই অনুযায়ী যদি হাঁটে তারা, তাহলে সমস্যার ভেরি ইজি সমাধান করা যাবে, সেটা তারা চায়নি, এই কারণে সমস্যার সমাধানটা হয়। রাহাত ভাই বলেন আপনি এবার। এটা কায়সার ভাই যেটা বলেছেন, ধরেন এই ধরনের একটা আলোচনা বা এই চিন্তাগুলো আমাদের ভেতরে আসে, এটা হইতে পারে ওইটা হইতে পারে। এখন এখানে তো মানে কনফিডেন্টলি কোনো কিছু বলতে পারবো না যে এই জিনিসটাই ঘটেছে বা এই জিনিসটাই হচ্ছে। তো আমরা যেটা আসলে এখন কি হবে যে এই ডিসিশনের পরের অংশ যেটা আবার ক্রিকেটে ঝাঁপিয়ে পড়া, আবার ক্রিকেটের যেটা হয়েছে আবার কিভাবে আমরা এখন লোকাল ক্রিকেট বলেন কিভাবে আবার গুড রিলেশনশিপের মাধ্যমে এগিয়ে যাবে সেই জিনিসগুলা। অর্থাৎ আমার তো ক্রিকেট খেলতে হবে, ক্রিকেটকে আগায় নিতে হবে, সেই দিকেই আমাদের বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ডের যারা সিনিয়ররা আছেন তাদেরও লক্ষ্য সেটাই, সেই দিক দিয়ে এগিয়ে যাওয়া। আর বিসাইডস যেটা দরকার যে আইসিসির সাথে বলেন বা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের
আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপের বিষয় বলেন, এইগুলোও চলবে আমাদের নিশ্চয়। একটা ব্যাপার তো সত্যি যে বাংলাদেশের বিশ্বকাপ না খেলতে যাওয়ার যে সিদ্ধান্ত, এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। আপনি কোন যুক্তি আপনার মতো ঠিক মনে করছেন, দ্যাটস ইউর কল, কমপ্লিটলি ইউর কল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বিশ্বকাপ খেলাটা যখন শুরু হবে, যে এই দিন থেকে বিশ্বকাপটা শুরু, টি-20 বিশ্বকাপ, সিন্স দ্যাট মোমেন্ট উই উইল স্টার্ট মিসিং দ্য ওয়ার্ল্ড কাপ। যে ওই সময় থেকে বাংলাদেশের দর্শক ভক্ত যারা আছেন তারা বোধহয় সত্যিকার অর্থে বিশ্বকাপটা মিস করা শুরু করবেন। এখন এটা হচ্ছে ধরেন যে একটা হালকা হালকা আলোচনা, কিন্তু বিশ্বকাপটা আমরা কেন মিস করলাম, কোন যুক্তিতে আমরা বিশ্বকাপটা খেলতে যেতে চাইলাম না। একটা ব্যাপার এখানে আমার মনে হয় মাহাদি, যে বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্নটা ছিল অ্যাবসলুটলি ভ্যালিড। বাংলাদেশ গভর্নমেন্টের যে অবস্থান, যে এই সিকিউরিটির মধ্যে আমরা আমাদের প্লেয়ারদের, আমাদের ফ্যান্স, জার্নালিস্ট যারা যাবেন তাদের ওই অনিশ্চয়তায় ঠেলে দিতে পারি না, দ্যাটস অ্যান অ্যাবসলুট ফাইন স্ট্যান্ড। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে দ্য ওয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেগোশিয়েটেড উইথ আইসিসি অ্যান্ড আদার স্টাফস ওয়াজ দ্যাট প্রফেশনাল। যে ডিপ্লোম্যাটিক ব্যাপারগুলো যেভাবে হ্যান্ডেল করা দরকার সেভাবেই কি আমরা করতে পেরেছি? আমি ইমরোজ ভাই আমাদের অনেক সিনিয়র, মানে উনি স্পোর্টসটা আমাদের যেতে অনেক ভালো জানেন, বোঝেন। আমি ইমরোজ ভাই, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। নেগোসিয়েশন মানে আমরা কি বুঝি? কেউ একটু বেশি ছাড় দেবে, কেউ একটু কম ছাড় দেবে, তারপরে দুই পক্ষ মিলে একটা এমন জায়গায় আসবে যেখান থেকে দুই পক্ষই মনে করে যে না, ইটস ওকে, উইন উইন সিচুয়েশন। আমার পিছনে হয়তো বা কেউ লাগবেন, এখন তো অন্য সিস্টেম, আই ডোন্ট কেয়ার, বাট আমি মনে করি গভর্নমেন্ট শুড নট হ্যাভ বিন ইনভলভ ফার্স্ট ইনস্ট্যান্টে। ইয়েস, গভর্নমেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে ত্রাণকর্তা। শেষ মুহূর্তে আমরা বিসিবির প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারি, বিসিবির প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারি, বাট আই শুড নট বি এক্সপোজ। আজকে পর্যন্ত ভারতীয় সরকার কোনো স্টেটমেন্ট দিয়েছে এই ব্যাপারে? Not even BCCI has not given anything, but Amra we have exposed, we have used all our resources. There we have gone wrong. দেব যেরকম বলছিল, আমি অ্যাগ্রি করি দেবের সাথে, সেটা হচ্ছে আমরা ডিপ্লোমেসিতে একটু পিছিয়ে আছি। এটা যদি আমি বলি, এটা কি বিসিবির দক্ষতা নাই? বিসিবি ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল শো। ইমরোজ ভাই, এই প্রশ্নটাকে আমি একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ধরেন আপনি যেটা বলছেন যে আমরা কূটনীতি জায়গা থেকে এবং সরকারের ইনভলভ হয়ে যাওয়া, প্রথম কথা হচ্ছে যে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে। যদি কোনো কারণে বাংলাদেশি দর্শক, সাংবাদিক কিংবা প্লেয়ারদের উপরে সাম্প্রদায়িক উগ্রবাদীদের কারণেই তো আসলে সেই চাপেই তো মুস্তাফিজকে সরিয়ে নেওয়া হয়েছে বা কেকেআর তাকে বাদ দিয়েছে, এখানে বিসিসিআইয়েরও হস্তক্ষেপ ছিল। তো এরকম কোনো ঘটনা যদি ঘটতো, সেই ক্ষেত্রে বাংলাদেশে এইটার প্রতিক্রিয়াও সরকার আসলে হ্যান্ডেল করতে পারতো কিনা, সেই ব্যাপারটাও তো তাদের ভাবতে হয়েছে। কোনো কারণে এটাতে কারো দ্বিমত নাই। আমি যত জায়গায় টিভিতে গিয়েছি আমি বলেছি বিসিবি হ্যাজ টেকেন রাইট ডিসিশন। এটা কিন্তু আমরা দ্বিমত করছি না। আমরা এখন কেন এটা নিয়ে চিন্তা করতেছি? আমাদের কি বলবো, শোয়েব যখন গেল কলকাতায় লাস্ট খেলায়, শোয়েবের টাইগার ছিঁড়ে ফেলা হয় নাই? এক্স্যাক্টলি, শোয়েবের উপরে হামলা ছিঁড়ে ফেলা হয় নাই। বাংলাদেশের পতাকাটাও আমরা ফেলে দিয়েছি মাটিতে, ওইটাও আমরা পায়ের নিচে, অনেকেই হয়তো বা এটার উপর দিয়ে হেঁটেছেন ওইখানে, আমরা তো দেখছি। বাট এটা কথা হচ্ছে যে এগুলো নিয়ে কিন্তু আমাদের শঙ্কা আছে, অ্যান্ড বিসিবি ইজ দ্য রাইট বডি টু এক্সপ্লেইন যে আমাদের এই শঙ্কাগুলো আছে। আমি আর দেব যেটা বলার চেষ্টা করবো, বা আমি আমার মতামত যদি আমি বলি, আমি বলবো যে আমরা নেগোশিয়েট করে কেন যেতে পারলাম না শ্রীলঙ্কায়? আমাদের তো যাওয়ার একটা স্কোপ ছিল। ইফ ইন্ডিয়া ক্যান ডু, আই নো যে ইন্ডিয়ার অনেক পাওয়ার আছে। পাওয়ারটা কিভাবে? ক্রিকেটীয় পাওয়ার, ভালো খেলে। আইসিসি তারাই চালায় না, ওইটা পরে যাচ্ছি আমি। ক্রিকেটীয় পাওয়ার, দে আর ওয়ান অফ দি টপ টিম, এটা একটা। সেকেন্ড হচ্ছে দে জেনারেট ম্যাক্সিমাম মানি, এক্স্যাক্টলি, এবং তারা নিয়েও যায় ম্যাক্সিমাম, নট দ্যাট যে আমাদেরকে বিলিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম নিয়ে যায়। তো যদি তাই হয়, এক ক্লাসে 3 জন থাকলে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এক ক্লাসে 14 জন না থাকলে হু ইজ 14 নোবডি নোজ। এক্স্যাক্টলি, বাংলাদেশকে ইগনোর করার কোনো জায়গা নেই। বাংলাদেশ ইজ দি 8th টিম ইন দি T20 ওয়ার্ল্ড। এখানে 20টা টিম যাচ্ছে আই গেস। তো 20টা টিম যদি যে আমরা 8 নম্বর টিম জায়গায় আছি, আমাদের নেগোসিয়েশন করার জায়গা ছিল হয়তোবা। আমরা প্রথম মেসেজটা দিয়েছি, এটা বিসিবির থেকে নেগোশিয়েট করলে, বিসিবি যদি ভালোভাবে কথা বলতো, আই এম শিওর দে হ্যাভ ট্রাইড, আমি জানি না কতটুকু করেছেন, ওই রকম যদি করতে পারতাম, শেষ মুহূর্তে সরকারের থেকে সিগন্যালটা আমরা নিতে পারতাম। বাট যখন সরকার প্রথম মেসেজটাই দিয়ে দিয়েছে আমরা যাচ্ছি না আনলেস উই গো টু শ্রীলঙ্কা, আমরা অন্য কোনো রকম মেকানিজম, তখন আমার হয়তো বা ক্ষমতা আছে, যেরকম ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন
আইসল্যান্ড নিয়ে নেবেন, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড সরি হ্যাঁ। গ্রিনল্যান্ড নিয়ে নেবেন। আপনি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না, আপনি হাইব্রিড মডেল বানিয়েছেন, আপনি দুবাইতে খেলেছেন, বাকি সব দলগুলোকে আপনার জন্য দুবাইতে গিয়ে খেলতে হয়েছে। এবারকার টি-20 বিশ্বকাপে পাকিস্তান গো ধরে বসলো ইন্ডিয়াতে যাবে না, সেটা একদম যৌক্তিক। তুমি আমার দেশে গিয়ে খেলবা না, আমি তোমার দেশে গিয়ে কেন খেলবো? আপনি শ্রীলঙ্কা কিন্তু মোটেও কো হোস্ট, নামে কো হোস্ট, কিন্তু বেসিক্যালি হাইব্রিড মডেলের কারণে শ্রীলঙ্কাকে কো হোস্ট করা হয়েছে। তো আপনি বাংলাদেশকে যদি খেলতে দিতেন, আপনি যদি আয়ারল্যান্ডের সাথে গ্রুপটাকে সোয়াপ করে দিতেন, এটা এত মানে ইগোর জায়গা থেকে ডিল করার বিষয়টা কি, মানে ইন্ডিয়া কি দাদাগিরির কারণে বাংলাদেশকে গলা চেপে ধরলো, নাকি বাংলাদেশও কোনো কোনো জায়গায়, মানে আপনি যে বলছিলেন যে আমাদের কূটনৈতিক ব্যর্থতার জায়গাটা কোথায় কোথায় আমরা ব্যর্থতা হয়েছি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার হাইব্রিড মডেল, ইফ ইউ আস্ক মি, আমি এই মডেলটাই পছন্দ করি না। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ, যখন ইংল্যান্ডের ওয়েলসে বিশ্বকাপ, ওয়েলসে বিশ্বকাপ, যখন 1996 ওয়ার্ল্ড কাপ, আমরা তখন ছোট, পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হয়েছিল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। মডেল ইজ মডেল। এই যে হাইব্রিড করাটা, এই পুরো সিস্টেমটাকে না আমার কাছে মনে হয় যে আনস্টেবল করে দিয়েছে। সবাই একটা মজা পেয়ে গেছে যে না, এইখানে তো তাহলে আয়ের উৎস আছে। এই হাইব্রিড মডেলটার সঙ্গে আমার কেন যেন মনে হয় যে অর্থের একটা বড় সংযোগ আছে, যে এখানে খেলা হলে স্পন্সর আসবে, দর্শক, টিভি রাইটস, তারপর গ্রাউন্ড, আপনার যে বিজ্ঞাপনের জায়গাগুলো থাকে। সো সব কিছু মিলে এটা একটা ইমরোজ ভাই খুব ভালো একটা শব্দ ব্যবহার করছে, যে ওয়েপেনাইজ করা। এই ক্রিকেটটাকে এরকম একটা মডেলিংয়ের মধ্যে নিয়ে গিয়ে, মানে আপনার হাইব্রিড, সো কল্ড হাইব্রিড মডেলিংয়ের মধ্যে গিয়ে আমার মনে হয় যে আরও বেশি কারি টাকা কামানোর বা টাকা রোজগারের একটা রাস্তা পাকা করা হয়েছে। এবং এর ফলে পার্টিকুলারলি আপনার ভারতের যে একটা ইনফ্লুয়েন্স বলি বা আইসিসির ওপর সর্বোচ্চ প্রভাবের কথা বলি, এটা আমরা দেখে আসছি। আপনি নিজে আইসিসি ইভেন্ট কভার করেছেন, আমরা দেখেছি একটা সময় সেখানে পাকিস্তানের সামি ভাই মিডিয়া ম্যানেজার ছিলেন আইসিসির। তারপর থেকে আমরা ভারতীয় বিভিন্ন সময় যারা ভারতীয় ক্রিকেট বোর্ডে কাজ করেছেন তাদেরকে মিডিয়া ম্যানেজার হিসেবে দেখছি। এবং আমি জাস্ট ছোট্ট উদাহরণ নিজের এক্সপিরিয়েন্স থেকে, আপনি ম্যাচ দেখবেন, সেখানে দেখবেন যে ভারতীয় সাংবাদিকরা সবচেয়ে বেশি ফাইনাল ম্যাচ যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলছে, তারাই সবচেয়ে বেশি জায়গা পায়। আমাদেরকে যেতে দেয় না, আমাদেরকে মেল দিয়া বলে যে তুমি আইসো না, মানে বলে আইসো না, ব্যাপারটা ওরকম জায়গা নাই, যে 50 জনের অ্যাকোমোডেশন করা সম্ভব, সেখানে ইন্ডিয়ান সাংবাদিক 20 জন, তোমরা 2 জন, আমাদের দেশের 5 জন, আমরা দাঁড়ায় থাকি, আমরা পেছনে গিয়ে দাঁড়ায় থাকি, তারা খেলছে, তাদের হয়তো 5-10 জন, মানে এরকম একটা, আমি রাফলি একটা কথা বললাম। জিনিসটা হচ্ছে যে ক্রিকেটটাকে ফিনান্সিয়াল ওয়েপেনাইজেশন করার ফলে যেটা হয়েছে, যে এটা এখন যার কাছে টাকা বেশি, তার শক্তি বেশি, এরকম একটা ডাইমেনশন তৈরি হয়ে গেছে। এখন এই ডাইমেনশনটা কে ভাঙবে? আলটিমেটলি আপনি যে ব্যাপারটার এগেনস্টে, যে না আমি এটা পছন্দ করছি না, সেটার এগেনস্টে তো আপনাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর মতো যে শক্তিগুলো আছে, লেটস সে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নোবডি ইজ টকিং। রাইট। এই যে টাকার অঙ্কটা, 100 টাকার মধ্যে 40 টাকা ভারত নিয়ে যাচ্ছে, 30 সামথিং বোধ হয়, বাংলাদেশ 4.46। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, তারা মনে করছে, ইসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া তারা মনে করছে দ্যাট ইজ গুড এনাফ, আমাদের জন্য লাভজনক। হ্যাঁ, তাদের জন্য লাভজনক। সো তারা চুপ হয়ে গেছে। যে পর্যন্ত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এই দুটো দেশ ইন্ডিয়ার এই আইসিসির ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো প্রশ্ন না তুলবে, আর্গুমেন্টের জায়গায় না যাবে, স্ট্রং কোনো পজিশন না দিবে, তখন আসলে আমাদের মতো দেশে আসলে খুব বেশি কিছু করার থাকে না। তারা তো 3 মরলের সিন্ডিকেট, সেই পুরনো সিন্ডিকেট, এবং এই পুরনো সিন্ডিকেটের সাথে আপনি যদি নিউজিল্যান্ডকে হিসেব করেন, ভাই খুব নির্বিরোধী, ওই কিউই পাখির মতো আস্তে আস্তে চলে। কিউই পাখিও যেমন, ব্ল্যাক ক্যাপ ওরাও চুপচাপ। সাউথ আফ্রিকার সঙ্গে ট্রেডিশনালি সেই মহাত্মা গান্ধীর যুগ থেকে ভারতীয়দের একটা ভালো সম্পর্ক। সো তারা কখনো ভারতীয়দের এগেনস্টে গিয়ে কোনো কিছু করেছে আমি ঠিক মনে করতে পারি না। ইভেন আলী বাকার যখন প্রেসিডেন্ট ছিলেন সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের, তখনও এরকম ছিল না, সবই একরকম। সো আর বাকি রইলকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা তো এখন এই মুহূর্তে ক্রিকেটিং ওয়ার্ল্ডের পাওয়ার হাউস হিসেবেই কেউ ট্রিট করে না। বাংলাদেশ, পাকিস্তান তো ভারত যদি বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে, পাকিস্তান সঙ্গে সঙ্গে বলবে না, সূর্য ওঠে মাটির নিচ থেকে, উত্তরে ওঠে। বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়া থেকে সরিয়ে নেওয়া হোক, এটা মুস্তাফিজ ইস্যু ক্রিয়েট হওয়ার আগেই করা উচিত ছিল। কারণ যদি আমাদের যে সিকিউরিটি থ্রেটটা কি, এই মুস্তাফিজ ইস্যুতে সিকিউরিটি থ্রেট হয়ে গেল না। সিকিউরিটি থ্রেট তো আসলে 5 আগস্টের পর থেকে। তাহলে আমরা কেন, যখন আইসিসি মিটিং হলো, কেন আমরা বললাম না, যেহেতু আমাদের একটা হাইব্রিড মডেল আছে, এটা বাংলাদেশে চালু আছে, অপশন আছে, কেন আমরা তখন এই কথা বলতে পারলাম না? কেন আমরা তখন এই জিনিসটা উপস্থাপন করলাম? যেহেতু অপশনটা আছে,
আমাদেরকে অপশনটা দেন, বিকজ আপনারা তো বুঝেনি যে আমাদের দুজনের দেশে তার মানে আতিফ ভাই আপনার বিষয়টা কি এমন যে মানে আপনার বক্তব্য আমার কাছে এমন মনে হচ্ছে যে বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য আসলে সিকিউরিটি কনসার্ন, কিন্তু বিসিবিতে যারা দায়িত্বে আছেন তারা চাইলে এই যে মানে নেগোসিয়েশনটা করে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হতো, কিন্তু সেটা ভারতে না হয়ে অন্য জায়গা হতে পারতো, এটা যদি মানে সঠিক সময়ে সঠিক আলোচনার টেবিলে বসতে পারতো। ব্যাপারটা কি এরকম কিনা ভাই? বিসিবিতে যারা আছেন তারা আইসিসির কাছে ওই কথাটা বলার মতো জায়গা আছেন কিনা ওটাও প্রশ্ন। সেটা কি তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে এমন কিছু? না ধরেন আমি একটা স্ট্রেট একটা জিনিস লজিক বিশ্বাস করি, সেটা হচ্ছে কি যে মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু বুলবুল ভাই অ্যান্ড মিট মানহাস, দুই দেশেরই বোর্ড প্রেসিডেন্টকে রেসপেক্ট দিয়ে বলি, আপনি যদি দেখেন আপনার শ্রীনিবাস যে ডিসিশনটা নিতে পারতো, ডালমিয়া যে ডিসিশনটা নিতে পারতো, ওই ডিসিশনটা কি মানহাস নিতে পারবে? মানহাসের জন্য সম্ভব না। সিমিলারলি আমরা যতই বলি সাবের হোসেন চৌধুরী যে ডিসিশনটা নিতে পারতো, পাপন যে ডিসিশনটা নিতে পারতো, ওই ডিসিশনটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল নিতে পারবে না, বিকজ অল অফ দেম ওয়্যার এন্টারপ্রাইজ এর অধিপতি ছিলেন, তারা সবারই নিজ নিজ জায়গায় একটা বড় প্রতিষ্ঠান চালাচ্ছিলেন, তারা সরকারের সাথে নেগোশিয়েট করতে পারতেন, তারাই কথা বলতে পারতেন। আমিনুল ইসলাম বুলবুল অবশ্যই বোর্ডে যান, আইসিসি বোর্ডে যান, মিটিং করেন, অবশ্যই মিটিং করেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ সরকারের সাথেও এখানে মানে যোগাযোগ করে করাটা উচিত ছিল? হ্যাঁ, সরকারের মাধ্যমে যাওয়া হতো যে আমরা এখানে যে খেলতে যাচ্ছি না। আই থিঙ্ক দ্যাট আমরা যখন মুস্তাফিজটাকে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে মুস্তাফিজকে বের করাটাকে আমরা একটা মনে করলাম যে ওকে উই হ্যাভ গট অ্যান অপরচুনিটি, আমরা এখন থেকে শুরু করে দিই যে যাবো না। এই মনোভাব তো সরকারের আজকের না, এক মুস্তাফিজ ইস্যুতেই তার সরকারের মনোভাব ইন্ডিয়ার জন্য এরকম হয়ে যায়, এটা তো বিশ্বাস করার না না, মুস্তাফিজ ইস্যুতে মানে সম্পর্ক 1 বছর 1.5 বছর ধরেই খারাপ, এটা মানে ক্ষণে ক্ষণে যেমন চেঞ্জ হয়, সেই মুস্তাফিজ ছিল একটা ক্ষণ। হ্যাঁ, মুস্তাফিজ কি ট্রিগার পয়েন্টটা ছিল, হাই পয়েন্ট ছিল তখন। হ্যাঁ, ট্রিগার হয়ে গেল, সম্পর্ক শেষটা মুস্তাফিজের শুরু হলো। আইসিসি থেকে একটা বার্তা দেয়া হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশ নাকি ভণ্ডামি করছে, এবং তারা একটা যুক্তি উপস্থাপন করেছে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল এবং তারা বলছে পাকিস্তানের পরিস্থিতি নাকি ভারতের থেকেও খারাপ, তখন বাংলাদেশ দল সেখানে খেলতে গিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, তখন তো আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম আক্রান্ত হতে পারে, পাকিস্তানের সমর্থকরা উগ্র সমর্থকরা বাংলাদেশ ক্রিকেট দলের উপরে আক্রমণ করে, এই ধরনের কোনো রিপোর্ট তো ছিল না। আর আপনার ক্রিকেট বোর্ড কিন্তু একটা হাই মানে আপনার সিকিউরিটি টিম পাঠিয়েছিল, তাদের রিপোর্টও কিন্তু ছিল বাংলাদেশের ক্রিকেট দলের নিরাপত্তা পূর্ণাঙ্গ আছে, সে মানে পুরোপুরি মজবুত আছে সেটার জন্য। আপনি এর আগে কিন্তু খেয়াল করে দেখবেন বাংলাদেশ কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু পাকিস্তান সফরও করেছে, এবং পাকিস্তানের মাটি থেকে আমরা করে এটা বলার কারণ কি? এটা হঠাৎ করে এই রিজনটা আমি ভালো কথা, এই রিজনটা আমি নিজেই মানতে পারছি না, এই কারণেই যে এটা অযৌক্তিকের কারণে। দেখেন, বাংলাদেশ ক্রিকেট টিম যে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলে পাকিস্তানের মাটি থেকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসলো, তারপরে তার কিছুদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হলো, তাই না? এইখানে তো আমি বাংলাদেশ টিমের তো কোনো কিছু দেখতেছি না, বা তারা কোনো ধরনের এমন তো কোনো ঘটনা ঘটেনি পাকিস্তানে যে বাংলাদেশের কাউকে পিটিয়ে মেরে ফেলা হলো বাংলাদেশি সন্দেহে। নো, ইভেন তো ইন্ডিয়া টিমও তো সিকিউর ছিল সেখানে। ইন্ডিয়াতে এমন ঘটনা ঘটেছে, ধরেন যে ইন্ডিয়ানদেরকে তারা বাংলাদেশি সন্দেহে মেরে ফেলছে। একটা টিমের জন্য আপনি দেখেন পুরো রুলস চেঞ্জ হয়ে গেল। ভারত তারা খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাদের জন্য দুবাইতে মানে সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির, যেটা হাইব্রিড মডেলটা। এই হাইব্রিড মডেলের আইডিয়াটা আনছে কোথার থেকে? সেটা 2020 কোভিডের পর থেকে হাইব্রিড মডেলটা চলে আসছে। আপনি দেখেন হাইব্রিড মডেলের কারণে প্রথমে হলো যে আপনি পরপর কটা এশিয়া কাপ হলো দুবাইতে, আপনার যেটা হওয়ার কথা ছিল না, কোনোটা হওয়ার কথা ছিল ভারতে, কোনোটা হওয়ার কথা পাকিস্তানে, সেখানে হয়নি। এইভাবে কিন্তু একতরফা মুনাফার জন্য, হ্যাঁ, একতরফা মুনাফার জন্য এটা আপনি দেখেন, এইটা বলতেছেন, কিন্তু একটা ব্যাপারে কিন্তু আইসিসি সবসময় জোর দিচ্ছে, সেটা হচ্ছে এত বৈরী সম্পর্কের পরও কিন্তু তাদের দুইজনকে কিন্তু ভারত পাকিস্তান কিন্তু একই গ্রুপে খেলে, এবং একই গ্রুপে খেলার এটা বলা হচ্ছে রাজস্বর জন্য করা হচ্ছে। আবার এটা তার কেমন দেখাচ্ছে বিষয়টা? একটা দ্বিচারিতা মনে হচ্ছে, খুবই স্বাভাবিক। পাকিস্তান কি শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকবে কিনা? আজকে তাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবি সভাপতি তাদের একটা বৈঠক হয়েছিল, যেখানে তারা বলেছে যে শুক্র অথবা সোমবারে তারা তাদের সিদ্ধান্তটা জানিয়ে দেবে। সেই সিদ্ধান্তটা কি হতে পারে বলে আপনি নিজে মনে করেন? দেখুন, পাকিস্তান কিন্তু একটু বিলম্বে তারা T20 ওয়ার্ল্ড কাপ ঘোষণা করেছে দলটা,
এটা ঘোষণার অর্থ এই নয় যে পাকিস্তান খেলতে যাবে বা খেলতে গেলেও তারা কোনো কিছু ডেমনস্ট্রেশন করবে না বা কোনো ধরনের প্রতিবাদ করবে না, এটা কিন্তু বলতে পারবো না আমি। কারণ পাকিস্তান এখন রিসেন্ট যে অবস্থায় আছে, আপনি এবং কিন্তু পাকিস্তানকেও কিন্তু হুমকি দেয়া হয়েছে। রাজীব শুক্লা তিনি একটা কথা বলেছেন যে পাকিস্তান বাংলাদেশকে উস্কে দিচ্ছে। এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, টেবিলের কথা বাইরের কথা এটা আলাদা, কিন্তু মূল জিনিসটা হলো কি যে পাকিস্তান যে বাংলাদেশের পক্ষে ভোটটা দিয়েছে এটা তো সত্য। আপনি যে 12:2 হলো, মানে আইসিসির পূর্ণ সদস্য 12টা প্লাস হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার 2টা, 14টা ভোট দিল, তার মধ্যে বাংলাদেশ 2টা ভোট পেয়েছে, বাংলাদেশ ছাড়াও বাংলাদেশ একটা ভোট পেয়েছে, সে পাকিস্তান যে এই ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করেছে বিষয়টা তো স্পষ্ট। আচ্ছা, পাকিস্তান যখন একবার সমর্থন প্রকাশ করেছে, নিশ্চয়ই পাকিস্তানের অন্য কোনো এই বাংলাদেশের ফেভারে তারা কিছু করার চিন্তা ভাবনাও আছে। আপনি খেয়াল করে দেখবেন যে মহসিন নাকভি কিন্তু শুরু থেকে, মানে পিসিবির প্রেসিডেন্ট চেয়ারম্যান শুরু থেকে বলে আসছে যে তারা যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আসার পরে তারা বসবেন এবং একটা সিদ্ধান্তে উপনীত হবেন। সেটা আগে আজকে দেখলাম আমরা যে তাদের বৈঠকটা হলো, বৈঠকটা বলতেছে কি বৈঠকটা ইতিবাচক বৈঠক হয়েছে। ইতিবাচকটা কোন অর্থে এটাও কিন্তু মিন করেছে যে ইন ফেভার অফ বাংলাদেশের ক্ষেত্রে কিনা, এটাও কিন্তু চলে আসছে প্রসঙ্গটা। এখন তারা 2-1 দিনের মধ্যেই বিষয়টাকে ক্লিয়ার করবে, তারা আসলে কোন অবস্থান নিচ্ছে বাংলাদেশের জন্য, নিচ্ছে কি নিচ্ছে না। তা আমার মনে হয় যে তাদের অবস্থান যেটাই হোক, তারা তো অনেক কিছু করতে পারে, এমনকি ব্ল্যাক রিবন পরে খেলতে পারে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করতে পারে। তারাও জানিয়েছে টেবিলে বিভিন্ন অপশন রয়ে গেছে, তার এইগুলো চিন্তা করতেছে। যে ব্যাপারটা খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু কদিন আগে কিন্তু বুল্লু ভাই ভালো একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটের ভিউয়ার্স কত টোটাল, আচ্ছা সেই ভিউয়ার্সের মধ্যে যদি 20 কোটি ভিউয়ার্স মাইনাস হয়ে যায় বাংলাদেশের কথা বলছিলেন। এখন যদি আপনি পাকিস্তান থেকে আরো 20 কোটি মাইনাস হয়ে যায়, তাহলে আপনার ভিউয়ারশিপটি শুধু কি আপনার ইন্ডিয়ান কেন্দ্রিক ভিউয়ার হবে? তাহলে আপনার এটা ওয়ার্ল্ড ক্রিকেট প্রমোট হলো কিভাবে? দর্শকের এটা একটা মেগা ইভেন্ট, যেটাকে আপনি আইসিসি ওয়ার্ল্ড কাপের পরে বলতে 50 ওয়ার্ল্ড কাপের পরে যেটার আপনি আবেদন, সেইখানে যদি আপনি 40 কোটি ভিউয়ার হারান তাহলে কি দাঁড়াবে? এখন দেখার বিষয় আসলে কোন পর্যায়ে যাচ্ছে। আপনি মার্কেট ক্রিকেট যে পাকিস্তান কি আইসিসি তে চাপ তৈরি করতে পারবে নাকি পাকিস্তানও উল্টা চাপে পড়ে যাবে? পাকিস্তান চাপ তৈরি করতে পারে, কারণ কি পাকিস্তানের কতগুলো রিজন আছে যে আপনি ক্রিকেট মার্কেটিং, যে গ্লোবাল মার্কেটিং যেটাকে বলা হয়, সেটা ভারত পাকিস্তান ম্যাচের যে মার্কেটিংটা আপনি বাকি যে ওয়ার্ল্ড কাপের যে পুরো আসরের যে পুরো ম্যাচগুলো যোগ করলেও কিন্তু সেটা হচ্ছে না। ওই একটা ম্যাচের উপরেই কিন্তু ভিত্তি করে কিন্তু আপনার মার্কেটিংটা করা হচ্ছে। তাহলে যাদের আপনার এই যে মিডিয়া রাইটস যারা কিনেছে, পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান হয়তো বা ভারতের এগেইনস্টে যে ম্যাচটা আছে সেটা নাও খেলতে পারে, যে কারণে পাকিস্তানের যে ক্ষতিটা হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে ভারতের। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে আপনি জানেন যে টোটাল মার্কেটিংটাকে ইন্ডিয়া কেন শক্তি প্রদর্শন করে আইসিসিতে, সেটা হচ্ছে টোটাল যে গ্লোবাল মার্কেটিংটা 70% প্লাস হচ্ছে তাদের কাছ থেকে আসে। তাদের ভিউয়ারশিপ বলেন বা তাদের স্পন্সর বলেন, সবই তাদের বেশিরভাগই, আমরা ধরে নিচ্ছি সেটা ঠিক আছে। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের আবেদনটা কিন্তু সব কিছু ছাড়িয়ে দেয়। এখানে গ্লোবাল কোনো ইভেন্টে যদি ভারত পাকিস্তান খেলা হয়, তাহলে আপনি ওইটার যে এখন আপনি দেখেন এই ওয়ার্ল্ড কাপটা বিক্রি করেছে টোটালটা হচ্ছে $3 বিলিয়ন। আপনি টোটাল যে মার্কেটিং মিডিয়া রাইট সব কিছু মিলে এই ওয়ার্ল্ড কাপের কিন্তু আপনার প্রাইজ মানিও কিন্তু অনেক, $13.5 মিলিয়ন। আপনার এখানে টেলিভিশনে থেকে ওরা আশা করতেছে এই ওয়ার্ল্ড কাপ থেকে $600 মিলিয়ন হচ্ছে নেট বেনিফিট থাকবে আইসিসির। $600 মিলিয়ন, ক্যান ইউ ইমাজিন? এইটাই রেভিনিউ শেয়ারিং হবে আপনার আপনার ফুল নেশন এবং স্টেট নেশনদের মধ্যে। অঙ্কটা কিন্তু অনেক বড়। সুতরাং আপনার যদি তারা যদি বলে যে পাকিস্তানকে বাদ রেখে, বাংলাদেশকে তো বাদই রাখছে, পাকিস্তানকেও বাদ রেখে তারা এত ব্যাপক মার্কেটিং করতে পারবে, এটা আসলে। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমাদের হাতে সময় একেবারেই কম, আপনি 1 মিনিটের মতো সময় পাবেন। প্রশ্নটা হচ্ছে যে অনেকেই বলছেন বিসিবি যেহেতু এক ধরনের চাপে রয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে, সেক্ষেত্রে আই ওয়াশ করার জন্য সেদিনই সাকিব আল হাসানকে যে বাংলাদেশ দলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে সেটা জানিয়েছে বিসিবি। এটা আসলে আপনি কিভাবে দেখেন? দেখুন, সাকিবের ইস্যুটা কিন্তু নতুন না, অনেক আগের থেকে আসছে। আমাদের গণমাধ্যম কর্মীরা যখনই কোনো প্রেস কনফারেন্স হয় প্রসঙ্গটা বারবারই করে, সাকিবের আপডেটটা কি, কবে খেলবেন। আমি বিসিবির সবাই যতটা জানি যে এই বিষয়টা হয়তো একটা পয়েন্ট তারা রেজ করেছে যে সাকিবের অ্যাভেলেবিলিটি কোথায় আছে, কোথায় কোথায় উনি খেলতে পারেন। আপনি দেখেন
ওনার ঘাড়ে কিন্তু বেশ কটা মামলা আছে। যেই মামলার থেকে উনি যদি জামিন না নেন তাহলে উনি উন্মুক্ত হয়ে বাংলাদেশে খেলাটা ওনার জন্য কঠিন বাউন্স পার্টে। হ্যাঁ, এখন উনি যেটা পারবেন, দেশের বাইরে যে টুর্নামেন্টগুলো আছে বাংলাদেশের বাইলেটারাল সিরিজ আছে সেগুলোতে উনি খেলতে পারবেন। এখন শুধু খেললে তো হবে না, এটা কিন্তু খুব ভালো উত্তর মিডিয়া কমিটি চেয়ারম্যান দিয়েছেন ওনাকে। ওনার কতগুলা কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথাও ভাবছে না, কেন্দ্রীয় চুক্তি তো পরের ব্যাপার। আগে হচ্ছে কি আপনাকে ওনার ফিট আছে কিনা, উনি খেলার জন্য যত কিনা অ্যাভেলেবল কিনা, সকল কিছু বিবেচনা আনার পরে এটা হবে। আর কেন্দ্রীয় চুক্তি যেহেতু একটা ম্যাচ শেষ হয়ে গেছে, একটা ম্যাচ শুরু হচ্ছে, সুতরাং আপনি কেন্দ্রীয় চুক্তি অর্থাৎ আপনি বলছেন যে এখানে আইওয়াশ করার কিছু ছিল না। অবশ্যই না, কারণ এটা একটা প্রসঙ্গ আসতেই পারে। যেহেতু উনি আপনার ফ্রান্সাইজ ক্রিকেটে উনি পারফর্ম করছেন, প্রতিনিয়ত করে চলছেন, সেহেতু আমরা ওনাকে মিস করছি, এটা তো সবাই বলবেই। ক্রস বর্ডার যেই আমাদের একটা যে ক্রস বর্ডারের যে উত্তেজনা চলছে চলতেছে, সেটা তো বাইরের থেকে বোঝাটা অত সহজ না। মিঠু ভাই, আমার কাছে মনে হয় কি যে জিনিসটা সম্ভবত ক্রিকেটকে ছাপিয়ে অনেকটা বেশি রাজনীতি। খুব রিসেন্টলি আপনার পশ্চিমবঙ্গ ইলেকশন হবে এবং পশ্চিমবঙ্গ ইলেকশনে লম্বা সময় ধরে তৃণমূল কংগ্রেস সম্ভবত ক্ষমতায় আছে, সেখানে বিজেপি একটা স্টেক নিতে চায় এবং তার এন্টি বাংলাদেশ বা মুসলিম বিদ্বেষী মনোভাবটা দিয়েই তো আসলে তারা রাজনীতিটা করে। সেই রাজনীতির ফ্ল্যাগশিপটা ধরে রাখার জন্যই সম্ভবত এরকম একটা কাজ হতে পারে, যেখানে আসলে বলি হয়েছে বাংলাদেশের ক্রিকেট। এবং নিয়ার ফিউচারে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বড় ধরনের ক্ষতি ডেকে আনবে। এই ব্যাপারে সম্ভবত কেউ দ্বিমত করবে না। মিঠু ভাই, আপনি কি দ্বিমত করবেন এই বিষয়ে? না, ব্যাপারটা হচ্ছে কি, এখন সামনে আমাদের ইলেকশন আছে, নতুন সরকার আসবে, কিভাবে আপনার হ্যান্ডেল করবে সিচুয়েশন, এটাও ব্যাপার আছে। কিন্তু কথাটা হচ্ছে যে ধরেন যেহেতু একটা কনফ্লিক্ট সিচুয়েশনে চলে গেছে এটা, তো সুতরাং কনসিকুয়েন্স তো আমরা জেনেই কিন্তু আমাদের আমরা মানে আপনারা জানেন কি কি হতে পারে সেটা বলছেন? মানে আমি জানি না, কিন্তু কনসিকুয়েন্স তো একটা আছে। কিন্তু এটার উপরে আমাদের কি ডিসিশনটা ছিল? আমাদের উপরে ছিল যে আমরা মাথা নত করব না, এটা ছিল একটা স্ট্যান্স ছিল। তো সুতরাং আমাদের স্পোর্টস মিনিস্ট্রি বলেন, গভর্নমেন্ট বলেন, পাবলিক বলেন, সবারই কিন্তু আপনি দেখেন স্ট্যান্সটা কিন্তু এটাই ছিল। কিন্তু মিঠু ভাই, এই যে যখন টি-20 বিশ্বকাপটা শুরু হয়ে যাবে, এই যারা এই বাংলাদেশ ক্রিকেট দলকে খেলতে না পাঠানোর পক্ষে মানে অবস্থান নিয়েছিল, যখন টি-20 ওয়ার্ল্ড কাপটা আস্তে আস্তে আগাবে, তারাই অনেকে সেটার জন্য আবার হতাশাও প্রকাশ করবে যে কেন বাংলাদেশ নাই। এবং দেখেন, এইটার সাথে অনেক বড় মনিটরি একটা ব্যাপার জড়িত আছে। আমাদের টেলিভিশনগুলো বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এখানে কিন্তু প্রচুর নিউজের ব্যাপার থাকে, আরও আনুষঙ্গিক অনেক বিষয়গুলো জড়িত থাকে। সেই জায়গায়ও আমরা মনে হয় যে পিছিয়ে পড়বো বা পিছিয়ে পড়ার সুযোগ আছে। এবং আমাদের সব সাংবাদিকরা অ্যাক্রেডিটেশন প্রথম দফায় কিন্তু একদম সবার বাতিল করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। এবং এরকমভাবে আইসিসি কখনো লেখে না যে রিজেক্টেড, তারা অ্যাপোলজি জানায় যে আমার আসন সংকুলনে সমস্যা আছে, এত বেশি জার্নালিস্ট বসতে দেওয়ার ব্যবস্থা নাই, সবারটা বাতিল হয়, এইভাবে ডিনাই করে। এবার ডিনাই করেন, এবার রিজেক্ট করেছে, পরবর্তীতে আবার অনেকে রিঅ্যাপিল করে হয়তো বা পাচ্ছে বা সেটা করার চেষ্টা হচ্ছে। কিন্তু আদতে এই বিশ্বকাপের উপরে বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের সাংবাদিক ফেটার্নিটির কতখানি মানে থাকবে, আগ্রহ থাকবে, সেটা তো একটা বড় প্রশ্ন হিসেবে দাঁড়ায়। এই ব্যাপারে কি বলবো? যারা আপনার ক্রিকেট ফলোয়ার, যারা ক্রিকেটটা পছন্দ করে, ধরেন ইররেসপেক্ট অফ কে খেলে, আমরা হয় না অনেকে ক্রিকেটকে ফলো করি, তারা তো সবাই দেখবে, তাদের কাছে একটা। কিন্তু বাংলাদেশ যে নাই, হ্যাঁ, এটা তো বাংলাদেশ ফিল করবে। হ্যাঁ, ফিল ডেফিনেটলি করবে। এটা তো সব সময় আমরা মুখিয়ে থাকি যে বাংলাদেশ একটা ভালো করবে এইসব ওয়ার্ল্ড কাপে। এইবারের একটা অপরচুনিটি ছিল, যেহেতু ইন্ডিয়ায় কন্ডিশন ওয়াজ সিমিলার, বুঝছেন, তো সুতরাং এক্সপেকটেশন ছিল আমাদের। হ্যাঁ, সো সেটা আর হবে, ফিউচারে অপরচুনিটি আসবে ইনশাল্লাহ। ফিউচারে আমরা ক্রিকেটারদের জন্য কি বলবেন? তাদের জন্য কিভাবে আপনি কি বোধ করছেন, তাদের মনে কি চলছে? ক্রিকেটারদের তো শোনেন, ক্রিকেটের যে এই যে বিপিএলটা হলো, এটা তো বেসিক্যালি করা হয়েছেই কিন্তু ক্রিকেটারদের জন্য। এখন তারা দেশের জন্য যারা ধরেন, আমি কথা বলছি, হয়তো তারা যারা 30+ 4 বছর পরে বা 2 বছর পরে আবার খেলা হবে, তো বিপিএলটা করা হয়েছে, টি-20 বিশ্বকাপটা মাথায় ছিল। জি।